আমরা জীবকোষ নিয়ে আলোচনা করব, সেই সাথে আদি কোষ, প্রকৃত কোষের পার্থক্য সহ কোষের ভূমিকা সম্পর্কে জানব। আচ্ছা বলতো, জীবদেহের ক্ষুদ্রতম একক কোনটি? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের ক্ষুদ্রতম একক। কোষের মাধ্যমেই জীবদেহের উৎপত্তি হয়ে থাকে, আর মানুষের দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হলো নিউরন, যা লম্বায় প্রায় 1.37 মিটার। আর মানুষের শরীরে সবচেয়ে বড় কোষ হলো ডিম্বকোষ, যা 1 মিলিমিটার সাইজের হয়ে থাকে, তাই এটি খালি চোখে দেখা সম্ভব। এখন নিশ্চয়ই প্রশ্ন জাগছে, মানুষের শরীরের সবচেয়ে ছোট কোষ তাহলে কোনটি? মানুষের শরীরের সবচেয়ে ছোট কোষ হলো শুক্রাণু। এর মাথার দৈর্ঘ্য মাত্র 4 মাইক্রোমিটার। তুলনা করলে এটি লোহিত রক্তকণিকার থেকেও সামান্য ছোট। আর পাখির মধ্যে উট পাখির ডিমের কোষ আকারে সবচেয়ে বড়। তবে পাখির ডিমে শুধুমাত্র একটি কোষ থাকে, যেমন হাঁস মুরগির ডিম, যা খালি চোখেই দেখা যায়। কোনো কোনো বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক হিসেবে বর্ণনা করেছেন। লোই এবং সিকেভিজ 1969 সালে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এমন সত্তাকে কোষ বলেছেন। কোষ সম্পর্কে তো জানা হলো, এবার চলো কোষের প্রকারভেদ জেনে নেই। শারীরবৃত্তীয় কাজ অর্থাৎ জীবের জৈবিক কাজকর্ম, যেমন রেচন, জনন, শ্বসন ইত্যাদি কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, দেহকোষ এবং জনন কোষ। যেসব কোষ দেহের অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠন করে তাকে দেহকোষ বলা হয়। মাইটোসিস পদ্ধতিতে দেহকোষ বিভাজিত হয়ে থাকে এবং এভাবেই দেহের বৃদ্ধি ঘটে থাকে। দেহকোষের উদাহরণ হলো স্নায়ুকোষ, রক্তকণিকা, মূল, কাণ্ড ও পাতার কোষ প্রভৃতি। শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে এমন আরেকটি কোষ হচ্ছে জনন কোষ। জনন কোষ হ্যাপ্লয়েড প্রকৃতি। ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে জনন কোষ বলে। হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম মানে হলো এক প্রস্থ ক্রোমোজোম, অর্থাৎ প্রতিটি ক্রোমোজোমের একটি করে কপি থাকবে। ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মিয়োসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। জনন কোষের উদাহরণ হলো শুক্রাণু ও ডিম্বাণু। পুং ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটিকে জাইগোট বলে। এই জাইগোট ক্রমাগত বিভক্ত হয়ে পরিস্ফুটনের মাধ্যমে ভ্রূণ সৃষ্টি করে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, আদি কোষ এবং প্রকৃত কোষ। যে কোষের নিউক্লিয়াস কোনো মেমব্রেন দিয়ে বেষ্টিত থাকে না তাকে আদি কোষ বলে, আবার এতে অন্য কোনো আবরণী বিশিষ্ট অঙ্গাণুও থাকে না। আদি কোষে রাইবোসোম থাকে এবং ক্রোমোজোমে ডিএনএ থাকে। এই কোষ বিভাজিত হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, অর্থাৎ কোষ কেবল মাঝ থেকে দুই ভাগে ভাগ হয়ে যায়। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণুগুলো আদি কোষে থাকে না। স্ক্রিনে নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ, এরা সবাই হলো আদি কোষের উদাহরণ। যে কোষের নিউক্লিয়াস সহ অন্যান্য অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি আবরণের সাহায্যে আবৃত থাকে তাকে প্রকৃত কোষ বলে। প্রকৃত কোষের নিউক্লিয়াসের গঠন পরিপূর্ণ, এতে রাইবোসোম সহ সকল অঙ্গাণু থেকে থাকে। এছাড়া প্রকৃত কোষের ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদানও থাকে। প্রকৃত কোষ সাধারণত মাইটোসিস এবং মিয়োসিস দুইভাবেই বিভাজিত হয়ে থাকে। সকল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষই প্রকৃত কোষের উদাহরণ। ইতিমধ্যেই তুমি নিশ্চয়ই আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করতে পেরেছ। চলো আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে প্রধান পার্থক্যগুলো জেনে নেই। আদি কোষে নিউক্লিয়াস সুগঠিত নয়, কিন্তু প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে। আদি কোষে আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না, কিন্তু প্রকৃত কোষে থাকে। আবার আদি কোষের কোষ বিভাজনের ধরন হলো অ্যামাইটোসিস প্রক্রিয়া,
কিন্তু প্রকৃত কোষের কোষ বিভাজনের ধরন হলো দেহকোষের ক্ষেত্রে মাইটোসিস এবং জনন কোষের ক্ষেত্রে মিওসিস প্রক্রিয়া। এছাড়া আদি কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না। অপরদিকে প্রকৃত কোষে ডিএনএ, হিস্টোন সহ অন্যান্য উপাদান থাকে। এমন আরো কিছু পার্থক্য দেখা যায়, সেগুলো স্ক্রিন পজ করে দেখে নাও। আজকের পর্বে কোষ, কোষের প্রকারভেদ, আদি কোষ ও প্রকৃত কোষ সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হলো। আগামী পর্বে উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা জীবকোষ, কোষের প্রকারভেদ, আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য সহ কোষের ভূমিকা সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুসমূহ, উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লি সম্পর্কে জানব। গত পর্ব থেকে জেনেছিলাম উচ্চ শ্রেণীর সকল উদ্ভিদ এবং প্রাণীর কোষ হলো প্রকৃত কোষ। চলো উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুসমূহ এক নজরে দেখে নেওয়া যাক। উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণুসমূহের মধ্যে কোষ প্রাচীর, কোষ গহ্বর, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয় ধাত্র, মসৃণ ও অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয়াস সহ আরো বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে। স্ক্রিন পজ করে চিত্র থেকে দেখে নাও। অপরদিকে প্রাণী কোষের প্রধান অঙ্গাণুসমূহের মধ্যে মাইক্রোভিলাস, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস সহ আরো বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে। যদিও আমরা জেনেছি উদ্ভিদ আর প্রাণী কোষের দুটোই প্রকৃত কোষ, তবে তাদের মধ্যেও অল্প কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে তা থাকে না। উদ্ভিদ কোষ কোষ প্রাচীর দ্বারা আবৃত থাকে, কিন্তু প্রাণী কোষ প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি দ্বারা আবৃত থাকে। উদ্ভিদ কোষে প্লাস্টিড উপস্থিত থাকে, কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড অনুপস্থিত। এমন আরো কিছু পার্থক্য রয়েছে, পার্থক্যগুলো স্ক্রিন পজ করে দেখে নাও। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে এমন কিছু অঙ্গাণু রয়েছে যা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। এদের মধ্যে রয়েছে কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া ছাড়াও আরো বিভিন্ন ধরনের অঙ্গাণু। প্রথমেই চলো কোষ প্রাচীর সম্পর্কে জেনে নেওয়া যাক। এই কোষ প্রাচীর হচ্ছে মূলত কোষের সবচেয়ে বাইরের একটি শক্ত ও জড় আবরণ। কোষ ঝিল্লির বাইরে এই কোষ প্রাচীরের অবস্থান। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই কোষ প্রাচীর মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষ ছাড়া সকল উদ্ভিদ কোষ এবং ব্যাকটেরিয়া ও ছত্রাকের কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। কোষ প্রাচীরের রাসায়নিক উপাদানের মধ্যে রয়েছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবিরিন নামক পদার্থ। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ক্ষেত্রে এরা প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি। কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর শুধুমাত্র কাইটিন দিয়ে তৈরি হয়ে থাকে। কোষ প্রাচীরের তিনটি প্রধান স্তর হলো মধ্যপর্দা বা মিডল ল্যামেলা, প্রাথমিক বা প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি বা গৌণ প্রাচীর। সবার প্রথম এবং বাইরের স্তরটি হলো মধ্যপর্দা। এই মধ্যপর্দা দিয়ে পাশাপাশি দুটি কোষ আলাদা থাকে, অর্থাৎ পাশাপাশি থাকা দুটি কোষের মাঝে সাধারণ পর্দা হিসেবে এই স্তর থাকে। মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন জমা হয়ে একটি পাতলা স্তর তৈরি হয়। এই স্তরটি কোষ প্রাচীরের প্রাথমিক বা দ্বিতীয় স্তর। এই প্রাথমিক স্তরের উপরে আবার সেলুলোজ এবং লিগনিন জমা হয়ে তৃতীয় স্তর অর্থাৎ সেকেন্ডারি প্রাচীর গঠিত হয়। এটি বেশ পুরু হয় প্রাথমিক প্রাচীরের তুলনায়। মধ্যপর্দার উপরে কিছু কিছু জায়গায় প্রাথমিক প্রাচীরের স্তর তৈরি হয় না, তখন সেখানে কিছু চিকন নলের মতো গর্তের সৃষ্টি হয়। একে বলা হয় কূপ এলাকা বা পিটফিল্ডস। আর দুটি পাশাপাশি কোষের প্রাচীরের মধ্যে কিছু সূক্ষ্ম ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় প্লাজমোডেসমাটা। কোষ প্রাচীরের অনেকগুলো কাজের মধ্যে প্রধান কাজ হচ্ছে কোষকে নির্দিষ্ট আকার দেয়া, প্রয়োজনীয় উপাদান পরিবহনে সহায়তা করা, এক কোষকে অন্য কোষ থেকে পৃথক রাখা। এছাড়া বাইরের আঘাত থেকে রক্ষা করা, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করাও এর কাজ।
প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে থাকা অর্ধস্বচ্ছ জেলের মতো থকথকে সেমিফ্লুইড জাতীয় সজীব অঙ্গাণু। প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। এর 70 থেকে 90% পানি। এই পানি ছাড়া কোষের কোনো কাজই সম্পূর্ণ হওয়া সম্ভব নয়, তাই পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের প্রধান 3টি অংশ। প্রোটোপ্লাজম কোষ ঝিল্লি দিয়ে আবৃত থাকে। কোষ প্রাচীরের নিচে প্রোটোপ্লাজম যে সজীব ঝিল্লি দিয়ে ঘিরে থাকে তাকে কোষ ঝিল্লি বলে। কোষ ঝিল্লির মধ্যে কিছু ভাঁজ দেখা যায়। এই ভাঁজগুলোকে মাইক্রোভিলাই বলে। মাইক্রোভিলাই লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে। তাহলে আজকের পর্বে আমরা উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুসমূহ, উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লি সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহের মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর এবং লাইসোজোম সম্পর্কে জানব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহের ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো সম্পর্কে আলোচনা করব। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে সাইটোপ্লাজম সম্পর্কে। সাইটোপ্লাজম অনেকটা ডিমের মতো। কুসুমটুকু সরিয়ে নিলে সাদা যে অংশটুকু থাকে ঠিক তেমন। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রটিকে সরিয়ে দিলে যে জেলের মতো বস্তুটি থেকে যায় সেটি হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে। এগুলোর মধ্যে কোনোটি ঝিল্লিযুক্ত, আবার কোনোটি ঝিল্লিবিহীন। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহের মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর এবং লাইসোজোম। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস হলো এই মাইটোকন্ড্রিয়া। সাধারণত গড়ে প্রতি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। যকৃৎ কোষে 1000 বা তারও বেশি দেখা যায়। আকৃতিতে এরা বৃত্তাকার, দণ্ডাকার, সূত্রাকার ইত্যাদি আরো বিভিন্ন আকারের হতে পারে। মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট এবং আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা থাকে। এদের ভিতরের স্তরটি ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, এদেরকে ক্রিস্টি বলে। এই ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদেরকে অক্সিজোম বলে। অক্সিজোমে এনজাইম সাজানো থাকে। ভিতরের এই ভাঁজগুলোর মাঝে ঘন তরলপূর্ণ অংশকে বলে ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে জীবের শ্বসন কার্যে সাহায্য করা। শ্বসন ক্রিয়ার ধাপ 4টি: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। প্রথম ধাপ মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, কিন্তু দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো এই অঙ্গাণুর মধ্যে সম্পন্ন হয়ে থাকে। ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়ে থাকে। কোষের সকল কাজের জন্য শক্তি উৎপাদন করা ছাড়াও শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ধারণ করে থাকে মাইটোকন্ড্রিয়া। এছাড়া নিজস্ব ডিএনএ, আরএনএ উৎপন্ন করে এবং বংশগতিতে ভূমিকা রাখে। প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাকেও সাহায্য করে থাকে। আমরা প্রতিনিয়ত রং বেরঙের ফুল, ফল, পাতা দেখি। কখনো কি ভেবে দেখেছো কিসের জন্য আমরা এসব বর্ণ দেখতে পাচ্ছি? উদ্ভিদ কোষে কিছু অঙ্গাণু থাকে যা বিভিন্ন রঙের ফুল, ফল এবং সবুজ পাতার জন্য দায়ী। এদেরকে বলা হয় প্লাস্টিড। প্লাস্টিড মূলত 3 ধরনের হয়ে থাকে: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। উদ্ভিদের সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। প্লাস্টিডের গ্রানা অংশ সূর্যের আলোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে থাকে। পরবর্তীতে স্ট্রোমাতে অবস্থিত এনজাইম সমষ্টি বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভিতরের পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে থাকে।
এছাড়াও প্লাস্টিডে ক্লোরোফিল থাকায় এরা সবুজ বর্ণের হয় এবং ক্যারোটিনয়েড নামক এক ধরনের রঞ্জকও থেকে থাকে। ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের মতো সবুজ হয় না, এরা রঙিন প্লাস্টিড। ক্রোমোপ্লাস্টের প্লাস্টিডে কিছু রঞ্জক থাকে, যেমন জেন্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথিন, ফাইকোসায়ানিন ইত্যাদি। উদ্ভিদের রঙিন অঙ্গগুলো যেমন রঙিন ফুল, ফুলের পাপড়ি, গাজরের মূল ইত্যাদি অঙ্গে ক্রোমোপ্লাস্ট থাকে। ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এবং রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখা। লিউকোপ্লাস্টের প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না। সূর্যের আলো পৌঁছায় না এমন অঙ্গাণু যেমন মূল, কাণ্ড, জনন কোষ ইত্যাদি জায়গায় এদের পাওয়া যায়। লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। গলজি বস্তু দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত ছোট চ্যাপ্টা নালী বা ফোস্কার মতো একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। গলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, অনেক সময় উদ্ভিদ কোষেও দেখা যায়। গলজি বস্তু কয়েক ধরনের ভ্যাসিকল ও সিস্টার্নি নিয়ে তৈরি। গলজি বস্তু হরমোন নিঃসরণে এবং প্রোটিন সঞ্চয়ে ভূমিকা পালন করে থাকে। আমাদের দেহে আরো একটি অঙ্গাণু রয়েছে যেটি ফ্যাক্টরির মতো কাজ করে থাকে, আর সেটি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। চলো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে জেনে নিই। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোসোম লেগে থাকে, তাই এখানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর ইত্যাদি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে ফাঁকা স্থান দেখা যায় সেই ফাঁকা স্থানগুলোই হলো কোষগহ্বর। বড় কোষগহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, তবে প্রাণী কোষে কোষগহ্বর থাকে না, আর যদি থাকেও তা আকারে ছোট। কোষরস ধারণ করা কোষগহ্বরের প্রধান কাজ। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা ইত্যাদি কোষরসে থেকে থাকে। জীবকোষকে জীবাণু থেকে রক্ষা করে থাকে লাইসোসোম। এটি উৎসেচক থেকে আসা জীবাণুগুলোকে হজম করে থাকে। অক্সিজেনের অভাব হলে বা লাইসোসোমের পর্দার ক্ষতি হলে এর আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, আবার কখনো কোষটি মরে যায়। আজকের পর্বে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহের মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বস্তু ইত্যাদি সম্পর্কে জেনেছি। আগামী পর্বে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। গত পর্বে আমরা ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড সহ আরো গুরুত্বপূর্ণ কিছু অঙ্গাণু সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহের কোষ কঙ্কাল, রাইবোসোম, সেন্ট্রোসোম এবং নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। আমরা যে প্রতিনিয়ত চলাফেরা করছি, আমাদের দেহের এই কোষগুলোকে সাপোর্ট দিয়ে থাকে কোষ কঙ্কাল, যার ফলে আমরা সহজেই চলাফেরা করতে পারি। প্রথমেই চলো কোষ কঙ্কাল সম্পর্কে জেনে নেই। সাইটোপ্লাজমে থাকা অঙ্গাণুগুলোর ফাঁকে ফাঁকে কতগুলো সূত্রক একসাথে মিলে জালিকার মতো তৈরি করে, যাদের সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল বলে। কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয় অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে। আর এই প্রোটিনের তৈরি 3 ধরনের সূত্রক নিয়ে এই কোষীয় কঙ্কাল গঠিত: মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ঝিল্লিবিহীন আরেকটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হলো রাইবোসোম। ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে সেটিই হলো রাইবোসোম। এই রাইবোসোম মূলত উদ্ভিদ, প্রাণী এবং ব্যাকটেরিয়া কোষে পাওয়া যায়। আদি কোষ এবং প্রকৃত কোষ উভয় প্রকার কোষেই রাইবোসোম উপস্থিত থাকে। এই কারণে রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। রাইবোসোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা, তাই রাইবোসোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। মূলত প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোসোমে হয়ে থাকে। এছাড়া রাইবোসোম প্রয়োজনীয় এনজাইম বা উৎসেচক পলিপেপটাইড চেইন সংযোজনে সরবরাহ করে থাকে। সেন্ট্রোসোম প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়।
আবার কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষেও হঠাৎ এদের দেখা যায়। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, যাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোপ্লাজম বলে, আর সেন্ট্রোপ্লাজম সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওলের কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করা। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোমের অবদান রয়েছে এবং বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে থাকে। টিম ওয়ার্ক করার সময় যেমন টিমে একজন লিডার থাকে যে কিনা সেই টিম মেম্বারদের কন্ট্রোল করে থাকে, ঠিক তেমনি জীবকোষেও সকল কোষকে কন্ট্রোল করে নিউক্লিয়াস। জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা ইত্যাদি নামেও ডাকা হয়। নিউক্লিয়াস গোলাকার, ডিম্বাকার বা নলাকার হয়ে থাকে। আদি কোষে নিউক্লিয়াস থাকে না। এছাড়াও সিভ কোষ এবং মানুষের লোহিত রক্তকণিকা প্রভৃতিতে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে থাকে। এতে ক্রোমোজোম থাকে, যার দ্বারা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য রক্ষা পায়। এছাড়াও এরা আরএনএ ও প্রোটিন সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং কোষের ডিএনএ অনুলিপনের নির্দেশ প্রদান ও নিয়ন্ত্রণ করে থাকে। নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত হয়ে থাকে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলে। নিউক্লিয়ার ঝিল্লিতে দুটি স্তর রয়েছে। এই ঝিল্লি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি। নিউক্লিয়ার ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, সেগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে আলাদা করে রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে, একে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলে। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও কিছু খনিজ লবণ থেকে থাকে। নিউক্লিওপ্লাজমের কাজ হচ্ছে নিউক্লিওলাসকে ধারণ করা এবং এটি এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে থাকে। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে। নিউক্লিওলাসের প্রধান রাসায়নিক উপাদান হলো আরএনএ, সামান্য পরিমাণ ডিএনএ এবং প্রোটিন। নিউক্লিওলাসের কাজ হচ্ছে বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করা এবং প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করা। এছাড়াও নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে থাকে নিউক্লিওলাস। কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ যখন বিভাজিত হয় তখন এরা মোটা ও খাটো হয়ে যায়, তখন এদেরকে আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। এ সকল ক্রোমোজোমে বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করে থাকে। তাহলে আজকের পর্বে আমরা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহের মধ্যে কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম এবং নিউক্লিয়াস সম্পর্কে জেনেছি। গত পর্বে আমরা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহ সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা উদ্ভিদ টিস্যু ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা জানি জীবদেহ গঠনের একক হচ্ছে কোষ, সেটা হোক উদ্ভিদ কিংবা প্রাণী। তবে এককোষী এবং বহুকোষী প্রাণীদের কোষের কাজ ভিন্ন ভিন্ন ভাবে হয়ে থাকে। এককোষী প্রাণী প্রোটোজোয়া পর্বের প্রজাতিগুলো তাদের দেহের সব ধরনের কাজ একটি কোষের মাধ্যমেই সম্পন্ন করে থাকে। আজকে আমরা যেহেতু উদ্ভিদ টিস্যু সম্পর্কে আলোচনা করব, তাই প্রথমেই চলো টিস্যু সম্পর্কে জেনে নেওয়া যাক। এক গুচ্ছ কোষ একসাথে হয়ে যদি একই ধরনের কাজ করে এবং তাদের উৎপত্তি ও যদি ভিন্ন না হয়, তখন তাদের টিস্যু বা কলা বলে। উদ্ভিদ টিস্যু দুই ধরনের, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে, অপরদিকে স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে না।
ভাজক টিস্যু বিভাজিত হওয়ার পর যখন আর বিভাজিত হতে পারে না, অর্থাৎ কোষের পরিপক্কতা পায়, সেটি হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে বোঝা যাচ্ছে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু একই টিস্যু। স্থায়ী টিস্যু আবার তিন ধরনের: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে ভিন্ন নয়, তাকে সরল টিস্যু বলে। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যু তিন প্রকার হয়ে থাকে: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। উদ্ভিদ দেহের সকল অংশে প্যারেনকাইমার উপস্থিতি লক্ষ্য করা যায়। চলো প্যারেনকাইমা সম্পর্কে একটু জেনে নেই। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে। এছাড়াও এতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায় এবং এর কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি হয়ে থাকে। প্যারেনকাইমা টিস্যু আবার দু প্রকার: ক্লোরেনকাইমা এবং অ্যারেনকাইমা। প্যারেনকাইমা কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলা হয়ে থাকে। অন্যদিকে জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে বলা হয়ে থাকে অ্যারেনকাইমা। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হচ্ছে দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা। কোলেনকাইমা তৈরি হয়ে থাকে বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে। এখন আমরা কোলেনকাইমা সম্পর্কে জানব। কোলেনকাইমার কোষ প্রাচীর পুরু হয়ে থাকে সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে। তবে এদের কোষ প্রাচীর সমানভাবে পুরু হয় না এবং এদের কণাগুলো অনেক মোটা হয়ে থাকে। কোলেনকাইমা টিস্যুর কোষগুলো লম্বা এবং সজীব। এদের কোষের প্রান্ত চৌকোন আকার, সরু বা তির্যক হতে পারে। এছাড়া কোলেনকাইমা প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি হয়ে থাকে এবং এতে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। কোলেনকাইমার প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা। কচি ও নমনীয় কাণ্ড যেমন কুমড়া ও দণ্ড কলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। প্রোটোপ্লাজমবিহীন, লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলে। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয়ে থাকে। স্ক্লেরেনকাইমা টিস্যুতে প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়ে যায়। স্ক্লেরেনকাইমা টিস্যুর প্রধান কাজ হচ্ছে উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করা এবং পানি ও খনিজ লবণ পরিবহন করা। স্ক্লেরেনকাইমা কোষগুলো প্রধানত দুই ধরনের হয়: ফাইবার বা তন্তু এবং স্ক্লেরাইড। ফাইবার অত্যন্ত দীর্ঘ, পুরু প্রাচীরযুক্ত, শক্ত এবং দুই প্রান্ত সরু হয়ে থাকে, আবার কখনো কখনো ভোঁতাও হয়ে থাকে। ফাইবারের প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, এই ছিদ্রকে কুব বলে। ফাইবারের অবস্থান এবং গঠনের ভিত্তিতে এদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যেমন বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু। আর স্ক্লেরাইড টিস্যুকে স্টোন সেলও বলা হয়ে থাকে। স্ক্লেরাইড টিস্যু কখনো খাটো, কখনো লম্বাটে, আবার কখনো তারকাকার হতে পারে। স্ক্লেরাইড টিস্যুর গৌণ প্রাচীর খুব শক্ত প্রকৃতির, অত্যন্ত পুরু এবং লিগনিনযুক্ত হয়ে থাকে। এছাড়াও পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত থাকে এবং এদের কোষ প্রাচীর খুব যুক্ত হয়। স্ক্লেরাইড টিস্যু দেখা যায় মূলত নগ্নবীজি ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজত্বকে। এছাড়াও বহিত্বক জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবৃন্তে কোষগুচ্ছ রূপে থাকতে পারে। আজকের পর্বে আমরা উদ্ভিদ টিস্যু ও এর প্রকারভেদ সম্পর্কে জানলাম। আগামী পর্বে জটিল টিস্যু, জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা জেনেছিলাম উদ্ভিদ টিস্যু ও এর প্রকারভেদ এবং সরল টিস্যুর প্রকারভেদ সম্পর্কে। আজকের পর্বে আমরা জানব জটিল টিস্যু, জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু সম্পর্কে। স্থায়ী টিস্যুর মধ্যে আরেক ধরনের টিস্যু রয়েছে, সেটি হলো জটিল টিস্যু। চলো জটিল টিস্যু সম্পর্কে জানা যাক। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলা হয়। জটিল টিস্যু উদ্ভিদের পরিবহনের কাজ করে থাকে, তাই এদেরকে পরিবহন টিস্যুও বলে।
জটিল টিস্যু দুই ধরনের হয়ে থাকে, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যু গুচ্ছ গঠন করে। জাইলেম প্রধানত দুই ধরনের হয়ে থাকে, প্রাথমিক জাইলেম এবং গৌণ জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলা হয়। আবার প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে সেখানে গৌণ জাইলেম সৃষ্টি হয়। প্রাথমিক জাইলেম আবার দুই প্রকার, প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। জাইলেমের প্রাথমিক অবস্থাকে প্রোটোজাইলেম বলে, আর মেটাজাইলেম হলো জাইলেমের পরিণত অবস্থা। জাইলেমের মধ্যে কয়েক ধরনের কোষ থাকে, সেগুলো হলো ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ট্রাকিড কোষ লম্বা হয়ে থাকে এবং এদের প্রান্তদ্বয় সরু ও সুচালো ধরনের হয়ে থাকে। এদের প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয়, ফলে অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়। তখন পাশাপাশি থাকা জোড়া কূপের মাধ্যমে পানির চলাচল হয়ে থাকে। ট্রাকিডের প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়ে থাকে, যেমন বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার এবং জালিকাকার। ট্রাকিড দেখা যায় ফার্নবর্গ, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম কলায়। ট্রাকিডের প্রধান কাজ হচ্ছে কোষ রসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা। আবার কখনো কখনো এরা খাদ্য সঞ্চয় করে থাকে। ভেসেল কোষগুলো খাটো চোঙের মতো হয়ে থাকে। এই কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত হয় এবং প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে একটি দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করে। ফলে কোষ রসের উপরে ওঠার জন্য একটি সরু পথের সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ হলেও পরিণত বয়সে এরা মৃত এবং প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায়। ভেসেলের প্রাচীর ট্রাকিডের মতো বিভিন্ন রূপে পুরু হয়ে থাকে, যেমন সোপানাকার, সর্পিলাকার, বলয়াকার ইত্যাদি। ভেসেল কোষ দেখা যায় গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গে। এছাড়াও নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটামে প্রাথমিক পর্যায়ের ভেসেল থাকে। ভেসেলের প্রধান কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিবহন করা এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করে থাকে। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা বলে। জাইলেম প্যারেনকাইমার প্রাচীর পুরু বা পাতলা হতে পারে, তবে প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষ পাতলা প্রাচীরযুক্ত এবং গৌণ জাইলেম পুরু প্রাচীরযুক্ত হয়ে থাকে। জাইলেম প্যারেনকাইমার প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা এবং পানি পরিবহন করা। জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষই হচ্ছে জাইলেম ফাইবার। এদের উড ফাইবারও বলা হয়ে থাকে। জাইলেম ফাইবারের কোষগুলো দেখতে লম্বা এবং এদের দু প্রান্ত সরু হয়ে থাকে। জাইলেম ফাইবারের পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত। আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে থাকে। জাইলেম ফাইবারের প্রধান কাজ হচ্ছে পানি ও খনিজ পদার্থ পরিবহন করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদকে যান্ত্রিক শক্তি আর দৃঢ়তা প্রদান করা। জাইলেম টিস্যু সম্পর্কে তো জানা হলো, এবার চলো ফ্লোয়েম টিস্যু সম্পর্কে জানা যাক। ফ্লোয়েম টিস্যু উদ্ভিদ কাণ্ডে জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করে থাকে। ফ্লোয়েম টিস্যু গঠিত হয় সিভ নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার বা তন্তু দিয়ে। জাইলেমের কাজ হচ্ছে খাদ্য তৈরির কাঁচামাল পানি সরবরাহ করা, আর ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে। ফ্লোয়েম যে সকল কোষ নিয়ে গঠিত হয়েছে তাদের নিয়ে জানা যাক। প্রথমেই চলো সিভ কোষ সম্পর্কে জেনে নিই। সিভ কোষ দীর্ঘ, পাতলা কোষ প্রাচীরযুক্ত এবং জীবিত। এই কোষগুলো লম্বালম্বিভাবে একটির উপর একটি সজ্জিত হয়ে সিভ নল গঠন করে থাকে। আবার এই সিভ কোষগুলো চালনির মতো ছিদ্রযুক্ত সিভ প্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা হয়ে থাকে। সিভ কোষগুলোর প্রাচীর লিগনিন যুক্ত এবং এদের নিউক্লিয়াস থাকে না। গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গী কোষ এবং সিভ নল থাকে। সিভ কোষের প্রধান কাজ হচ্ছে পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করা। প্রতিটি সিভ কোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। এরা হলো সঙ্গী কোষ। এদের নিউক্লিয়াস বেশ বড়। এদের কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত হয়ে থাকে। ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষগুলো হলো ফ্লোয়েম প্যারেনকাইমা। এদের কোষ সাধারণ প্যারেনকাইমার মতো পাতলা কোষ প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম যুক্ত হয়ে থাকে।
ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। ফ্লোয়েম প্যারেনকাইমার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য পরিবহনে সহায়তা করা। ফ্লোয়েম ফাইবার তৈরি হয় স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে। এগুলো এক ধরনের দীর্ঘকোষ যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে। এদের বাস্ট ফাইবারও বলে। পাটের আঁশ হলো এক ধরনের বাস্ট ফাইবার। উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় ফ্লোয়েম ফাইবার উৎপন্ন হয়ে থাকে। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয়ে থাকে। আজকের পর্বে আমরা জটিল টিস্যু, জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু সম্পর্কে জানলাম। আগামী পর্বে প্রাণী টিস্যু এবং আবরণী টিস্যু সম্পর্কে জানব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা জেনেছিলাম জটিল টিস্যু, জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু সম্পর্কে। আজকের পর্বে আমরা প্রাণী টিস্যু, আবরণী টিস্যু এবং এদের প্রকারভেদ সম্পর্কে জানব। প্রথমে চলো প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা বলো তো দেখি, একটি প্রাণী দেহে বিভিন্ন অংশ বিভিন্নভাবে কাজ করছে, সেটি কিসের মাধ্যমে? সেটি হচ্ছে টিস্যু। একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে একত্রে একটা কাজে নিয়োজিত থাকে, ওই কোষগুলোকে সমষ্টিগতভাবে টিস্যু বলে। টিস্যু নিয়ে আলোচনাকে বলা হয় টিস্যু তত্ত্ব। মানবদেহে বিভিন্ন ধরনের কোষ আছে যারা ভিন্ন ভিন্ন কাজে নিয়োজিত: স্নায়ু কোষ, পেশি কোষ, রক্ত কোষ, ত্বকীয় কোষ ইত্যাদি। মানবদেহের স্নায়ু কোষ দেহ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে। চলো স্নায়ু কোষের কাজ সম্পর্কে জেনে আসি। স্নায়ু কোষের কাজ হচ্ছে দেহের যে কোনো অংশের উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করা এবং মস্তিষ্কের কোনো বার্তা শরীরের নির্দিষ্ট অংশে পৌঁছে দেওয়া। এছাড়া চোখের স্নায়ু কোষগুলো আমাদের দেখতে সাহায্য করে, আর কানের স্নায়ু কোষগুলো আমাদের শুনতে সাহায্য করে থাকে। আমাদের কাজকর্মে, হাঁটা চলায় এবং নড়াচড়ায় পেশিকোষ ব্যবহৃত হয়ে থাকে। 3 ধরনের রক্তকোষ মানবদেহের বিভিন্ন কাজে নিয়োজিত: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা কোষগুলো ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে হৃদযন্ত্রের সাহায্যে ধমনীর মাধ্যমে কৈশিক নালী হয়ে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে থাকে। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ করা। অনুচক্রিকার কাজ হচ্ছে শরীরের কেটে যাওয়া অংশ থেকে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করা। ত্বকীয় কোষ মাথায় চুল গজিয়ে থাকে এবং শরীরের নির্দিষ্ট স্থানে ঘাম নির্গমন কোষ থেকে ঘাম নির্গত করে থাকে। অস্থি কোষের কাজ হচ্ছে অস্থি অথবা কোমলাস্থি তৈরি করে দেহের দৃঢ়তা দিয়ে থাকে এবং দেহের আকার, গঠন, অস্থির বৃদ্ধি ইত্যাদিতেও বিশেষ ভূমিকা রাখে। প্রাণী টিস্যু তার গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রধানত 4 ধরনের হয়: আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আবরণী টিস্যুর আরো 4টি কাজ রয়েছে। সেগুলো হলো যে অঙ্গকে আবৃত রাখে সেই অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে থাকে, প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করে থাকে, এছাড়াও বিভিন্ন পদার্থ শোষণ করে এবং কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করে থাকে। আবরণী টিস্যু কোষের আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে 3 ধরনের হয়ে থাকে: স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু। স্কোয়ামাস আবরণী টিস্যুর কোষগুলো মাছের আইসের মতো চ্যাপ্টা এবং এদের নিউক্লিয়াসও আকারে বড় হয়ে থাকে, যেমন বৃক্কের বোমেন্স ক্যাপসুল প্রাচীর। স্কোয়ামাস আবরণী টিস্যু আবরণ ছাড়াও ছাকনির মতো কাজ করে থাকে। কিউবয়েডাল আবরণী টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির, অর্থাৎ কোষগুলোর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রায় সমান, যেমন বৃক্কের সংগ্রাহক নালিকা। কিউবয়েডাল আবরণী টিস্যু প্রধানত পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে। কলামনার আবরণী টিস্যুর কোষসমূহ স্তম্ভের মতো সরু এবং লম্বা। প্রাণীর অন্ত্রের অন্ত্রপ্রাচীরের কোষসমূহ হলো এর উদাহরণ। প্রাণীদেহে ভিত্তি পর্দার উপরে সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল বা আবরণী টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে:
সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এবং সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যু সমূহ ভিত্তি পর্দার উপর এক স্তরে সাজানো থাকে, যেমন বৃক্কের বোমেন্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালিকা, অন্ত্রপ্রাচীর। সাধারণ আবরণী টিস্যুর কোষসমূহের মতো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপর এক স্তরে সাজানো থাকে। এছাড়া এমন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেয়ে কখনো দেখা যায় 3 থেকে 4টি স্তর, আবার পরক্ষণেই দেখা যায় 7 থেকে 8টি হয়ে যায়। তাই একে বলে ট্রানজিনাল আবরণী, যেমন মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপর এক স্তরে বিন্যস্ত থাকে, তবে কোষগুলো বিভিন্ন উচ্চতার হয় এই টিস্যুকে দেখতে স্তরীভূত টিস্যু মনে হয়, যেমন ট্রাকিয়া। আবরণী টিস্যুর কোষগুলো বিভিন্ন কাজের জন্য নানাভাবে রূপান্তরিত হয়। সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, প্লাজেলাযুক্ত আবরণী টিস্যু, ঘনপথযুক্ত আবরণী টিস্যু, জননাঙ্গের আবরণী টিস্যু এবং গ্রন্থি আবরণী টিস্যু প্রভৃতি। তাহলে চলো এই আবরণী টিস্যুগুলোর রূপান্তরিত রূপ দেখে নেই। সিলিয়াযুক্ত আবরণী টিস্যু মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়। হাইড্রার এন্ডোডার্মে থাকে প্লাজেলাযুক্ত আবরণী টিস্যু। ঘনপথযুক্ত আবরণী টিস্যু দেখা যায় হাইড্রার এন্ডোডার্মে এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে। জননাঙ্গের আবরণী টিস্যু হলো বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু, যা থেকে শুক্রাণু এবং জীবাণুকোষ উৎপন্ন হয়। এরা প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে। বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে থাকে গ্রন্থি আবরণী টিস্যু। দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে এই আবরণী টিস্যু। এছাড়াও এই টিস্যু অঙ্গের বা নালীর ভেতরের ও বাইরের অংশ তৈরি করে থাকে। এছাড়াও আরো কিছু কাজ রয়েছে, তা স্ক্রিন পজ করে দেখে নাও। আজকের পর্বে আমরা প্রাণী টিস্যু, আবরণী টিস্যু এবং এদের প্রকারভেদ সম্পর্কে জেনেছি। আগামী পর্বে যোজক টিস্যু ও এর প্রকারভেদ এবং রক্ত ও লসিকা সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত গত পর্বে আমরা আবরণী টিস্যু সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা যোজক টিস্যু ও এর প্রকারভেদ এবং রক্ত ও লসিকা সম্পর্কে আলোচনা করব। একটি বিল্ডিং এর মধ্যে আমরা দেয়াল, দরজা, জানালা সহ আরো অনেক কিছু দেখতে পাই। এই বিল্ডিংটির দেয়াল তৈরি করতে ইট, পাথর, রড সহ আরো বিভিন্ন ধরনের উপাদান প্রয়োজন হয়। এখন যদি দেখা যায় দেয়ালটি সহজেই ভেঙে যাচ্ছে, তাহলে এর কারণ কি? এটি তৈরির সময় নিশ্চয়ই এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো উপাদান বাদ পড়ে গেছে। বলতে পারো সেই উপাদানটি কি? সেই উপাদানটি হলো সিমেন্ট। এটি বিল্ডিং এর কাঠামো তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। ঠিক তেমনি আমাদের দেহ গঠনের জন্য এমনই একটি গুরুত্বপূর্ণ টিস্যু রয়েছে যা আমাদের দেহ কাঠামো তৈরিতে সাহায্য করে। তুমি কি জানো কোন ধরনের টিস্যু আমাদের দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ স্থাপনে সাহায্য করে থাকে? নিশ্চয়ই যোজক টিস্যুর কথা ভাবছো। হ্যাঁ, যোজক টিস্যু প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোজক টিস্যুতে কোষের সংখ্যা কম থাকে, কিন্তু মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি থাকে। এই যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু গঠন ও কাজের ভিত্তিতে প্রধানত 3 ধরনের হয়: ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু এবং তরল যোজক টিস্যু। ফাইব্রাস যোজক টিস্যু দেহ ত্বকের নিচে পেশির মধ্যে থাকে এবং এদের মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তুর প্রাধান্য দেখা যায়। স্কেলিটাল যোজক টিস্যু হল দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যু। এই টিস্যুর কাজ দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করা এবং দেহকে নির্দিষ্ট আকৃতি এবং দৃঢ়তা দেয়া। এছাড়াও অঙ্গ সঞ্চালন এবং চলনে সহায়তা করে থাকে স্কেলিটাল যোজক টিস্যু। ফুসফুস, হৃৎপিণ্ড এরকম দেহের নরম ও নাজুক অঙ্গগুলোকে রক্ষা করে এই স্কেলিটাল যোজক টিস্যু। সেই সাথে মস্তিষ্ক, মেরুরজ্জু এগুলোকে আটকে রাখতে সাহায্য করে। আবার বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন এবং ঐচ্ছিক পেশিগুলোর সংযুক্তির ব্যবস্থা হয়ে থাকে এই টিস্যুর মাধ্যমে। স্কেলিটাল যোজক টিস্যু গঠনের ভিত্তিতে আবার 2 ধরনের: কোমলাস্থি এবং অস্থি। কোমলাস্থি হলো এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু। যেমন কানের পিনা ও মানুষের নাক কোমলাস্থি দিয়ে তৈরি। আর অস্থি হলো বিশেষ ধরনের দৃঢ়, ভঙ্গুর এবং অনমনীয় স্কেলিটাল কানেকটিভ টিস্যু। মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থির দৃঢ়তা প্রদান করে থাকে। তরল যোজক টিস্যুর মাতৃকা তরল হয়ে থাকে। মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। তরল যোজক টিস্যুর কাজ হচ্ছে দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা এবং রোগ প্রতিরোধ করা। এছাড়া
রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখা। তরল যোজক টিস্যু দুই ধরনের, রক্ত ও লসিকা। রক্ত হলো এক ধরনের ক্ষারীয়, ঈষৎ, লবণাক্ত, লাল বর্ণের তরল যোজক টিস্যু। রক্তের কাজ হলো ধমনী, শিরা ও কৈশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেওয়া। এছাড়া উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। রক্তের প্রধান উপাদান দুটি, রক্তরস এবং রক্তকণিকা। রক্তের মধ্যে ঈষৎ হলুদাভ তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে। রক্তরসের প্রায় শতকরা 91 থেকে 92 ভাগ পানি এবং 8 থেকে 9 ভাগ জৈব ও অজৈব পদার্থ। রক্তরসের ভিতর বিভিন্ন ধরনের প্রোটিন এবং বর্জ্য পদার্থ থাকে। আর রক্তরসে ভাসমান বিভিন্ন ধরনের কোষকে রক্তকণিকা বলে। রক্তকণিকা তিন ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে, যার জন্য রক্ত লাল দেখায়। এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটি অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করে থাকে। শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে এবং দেহের আত্মরক্ষায় অংশ নেয়। রক্ত জমাট বাঁধায় অংশ নেয়া। মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে। লসিকা ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে একটি আলাদা নালিকাতন্ত্র গঠন করে, যাকে লসিকাতন্ত্র বলে। লসিকা ঈষৎ ক্ষারীয়, স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ হওয়ার ফলে এর মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে, এদেরকে লসিকা কোষ বলে। আজকের পর্বে আমরা যোজক টিস্যু, রক্ত ও লসিকা সম্পর্কে জেনেছি। আগামী পর্বে পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, শিখোর সাথে থেকো। যোজক টিস্যু সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা পেশি টিস্যু ও এর প্রকারভেদ এবং স্নায়ু টিস্যু ও নিউরন নিয়ে আলোচনা করব। চলন শক্তি প্রাণীদের জন্য এক প্রকার আশীর্বাদ, কেননা উদ্ভিদ শুধু নড়াচড়া করতে পারে, কিন্তু প্রাণীদের নড়াচড়ার পাশাপাশি চলন শক্তিও রয়েছে। এখন বলো তো দেখি, উদ্ভিদের নড়াচড়া আর প্রাণীদের এই চলন শক্তি, এই দুটির মধ্যে পার্থক্য কি? এদের মধ্যে পার্থক্য হলো উদ্ভিদ দেহের বিশেষ কিছু অংশ শুধু নড়াচড়া করতে পারে, কিন্তু প্রাণীরা চলন শক্তির মাধ্যমে তার পুরো শরীর এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে। তুমি কি জানো এই নড়াচড়ার মাধ্যমে চলন শক্তিতে সাহায্য করে কোন টিস্যু? উত্তর হলো পেশি টিস্যু। তাহলে চলো পেশি টিস্যু সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি, সংকুচিত ও প্রসারিত হতে পারে এমন বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। পেশি টিস্যুতে মাতৃকা প্রায় অনুপস্থিত থাকে এবং এদের পেশিগুলো সরু, লম্বা এবং তন্তুময় হয়ে থাকে। পেশি টিস্যুর কাজ হচ্ছে পেশিকোষ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ পরিবহন ঘটানো। এই পেশি টিস্যু অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে তিন ধরনের হয়: ঐচ্ছিক পেশি বা ডোরাকাটা পেশি, অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি এবং কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। ঐচ্ছিক পেশি হলো নিজের ইচ্ছায় সংকুচিত বা প্রসারিত হতে পারে এমন পেশি। এসব পেশি তন্তুর গায়ে আড়াআড়ি ডোরাকাটা থাকে বলে এদের ডোরাকাটা পেশিও বলা হয়। ঐচ্ছিক পেশির কোষগুলো নলাকার, শাখাবিহীন ও আড়াআড়ি ডোরাযুক্ত হয়ে থাকে এবং এতে একাধিক নিউক্লিয়াস থাকে। এছাড়াও এই পেশি দ্রুত সংকুচিত এবং প্রসারিত হতে পারে এবং অস্থিতন্ত্রের সাথে লেগে থাকে। ঐচ্ছিক পেশির উদাহরণ হলো পায়ের পেশি, মানুষের হাত এবং মুখের পেশি ইত্যাদি। অনৈচ্ছিক পেশি নিজের ইচ্ছায় সংকুচিত বা প্রসারিত হতে পারে না। এ সকল পেশিতে আড়াআড়ি দাগ থাকে না, এজন্য এ পেশিকে মসৃণ পেশিও বলা হয়ে থাকে। অনৈচ্ছিক পেশি মেরুদণ্ডী প্রাণীদের রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদির প্রাচীরে থাকে এবং দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নিয়ে থাকে, যেমন খাদ্য হজম প্রক্রিয়ায় অন্ত্রের ক্রমসংকোচন। কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি হল মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি টিস্যুর কোষগুলো নলাকৃতি, অনেকটা ঐচ্ছিক পেশির মতো হয়ে থাকে।
এরা শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত এবং এদের কোষগুলোর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। কার্ডিয়াক পেশির সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছায় হতে পারে না, অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ কিন্তু অনৈচ্ছিক পেশির মতো করে থাকে। কার্ডিয়াক পেশির কোষগুলো শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে এবং হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি মিলিতভাবে সংকুচিত ও প্রসারিত হয়ে থাকে। মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটি নির্দিষ্ট গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত চলাচলের প্রক্রিয়া সচল রেখে থাকে। দেহের বিশেষ সংবেদী কোষ নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। স্নায়ু টিস্যুর কাজ হচ্ছে পরিবেশ থেকে উদ্দীপনা, যেমন তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্কে বহন করা। মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে। এছাড়াও স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তাতে সাড়া দিয়ে থাকে। তবে উচ্চতর প্রাণীতে স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ করা সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে। স্নায়ু টিস্যু অসংখ্য স্নায়ু কোষ বা নিউরন নিয়ে গঠিত। একটি আদর্শ নিউরন 3টি অংশ নিয়ে গঠিত হয়: কোষদেহ, ডেনড্রাইট এবং অ্যাক্সন। কোষদেহের নিউরন কোষ বহুভুজাকৃতি এবং নিউক্লিয়াসযুক্ত। এতে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে। আবার সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হতে পারে না। কোষদেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাদেরকে ডেনড্রাইট বলে। ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হতে পারে। নিউরনের কোষদেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্তু পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে, তাকে অ্যাক্সন বলে। পরপর দুটি নিউরনে প্রথমটির অ্যাক্সন এবং পরেরটির ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ু সন্ধি গঠিত হয়, তাকে সিন্যাপস বলে। একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয় সিন্যাপসের মাধ্যমে। আজকের পর্বে আমরা পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু ও নিউরন নিয়ে আলোচনা করেছি। আগামী পর্বে আমরা অঙ্গ ও অঙ্গ সংস্থা। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা অঙ্গ ও অঙ্গ সংস্থান বিদ্যা এবং মানবদেহের প্রধান কয়েকটি তন্ত্র সম্পর্কে জানব। প্রথমেই চলো অঙ্গ সম্পর্কে জেনে নেই। একটি নির্দিষ্ট কাজ করতে সক্ষম এবং এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি প্রাণীদেহের অংশবিশেষকে অঙ্গ বলে। জীববিজ্ঞানের যে শাখায় দেহের এই অঙ্গসমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে অঙ্গ সংস্থান বিদ্যা বলে। অবস্থান ভেদে দুই ধরনের অঙ্গ সংস্থান বিদ্যা আছে: বহি অঙ্গ সংস্থান এবং অন্ত অঙ্গ সংস্থান। বহি অঙ্গ সংস্থান হলো জীববিজ্ঞানের যে শাখায় বাহ্যিক অঙ্গ সংস্থান সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়। বাহ্যিক অঙ্গগুলো হলো চোখ, নাক, কান, হাত, পা, মাথা ইত্যাদি। অপরদিকে জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের ভেতরের অঙ্গগুলো সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয় তা হলো অন্ত অঙ্গ সংস্থান। অভ্যন্তরীণ অঙ্গগুলোর মধ্যে রয়েছে পাকস্থলী, হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্ন্যাশয়, প্লীহা, ফুসফুস, বৃক্ক, শুক্রাশয়, ডিম্বাশয়, ডিউডেনাম, ইলিয়াম, মলাশয় প্রভৃতি। পরিপাক, শ্বসন, রেচন, প্রজনন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজ করার জন্য প্রাণীদেহে কতগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত হয় বিভিন্ন তন্ত্র। মানবদেহের কয়েকটি উল্লেখযোগ্য তন্ত্রের মধ্যে রয়েছে পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র, ত্বকতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র ইত্যাদি। পরিপাকতন্ত্র মূলত খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে জড়িত। পরিপাকতন্ত্রের দুটি প্রধান অংশের মধ্যে রয়েছে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী গঠিত হয় মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, রেকটাম বা মলাশয় এবং পায়ুছিদ্র নিয়ে।
অপরদিকে পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে মানুষের লালা গ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয়। এই সকল গ্রন্থির নিঃসৃত রস খাদ্য পরিপাকে সাহায্য করে থাকে। এবার বলো তো, আমরা কোন তন্ত্রের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি? হ্যাঁ, আমরা শ্বসন তন্ত্রের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। তাহলে চলো শ্বসন তন্ত্র সম্পর্কে জেনে নিই। মানুষের শ্বসনতন্ত্র গঠিত হয় নাসারন্ধ্র, গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই এবং একজোড়া ফুসফুস প্রভৃতি নিয়ে। শ্বসনতন্ত্র মানুষের দেহের সঞ্চিত খাদ্যকে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে জারিত করে শক্তি উৎপাদন করে থাকে। এবার আমরা জানবো আমাদের দেহের বাইরের এবং ভিতরের উদ্দীপনা সৃষ্টিকারী স্নায়ুতন্ত্র সম্পর্কে। স্নায়ুতন্ত্র গঠিত হয়ে থাকে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং করোটিক স্নায়ু নিয়ে। এছাড়া স্নায়ুতন্ত্রের আরো একটি অংশ আছে, আর সেটি হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের কাজ হলো দেহের বাইরে এবং ভিতরের উদ্দীপনা গ্রহণ করা এবং সে অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করা। এছাড়াও অনৈচ্ছিক পেশির কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে এই স্নায়ুতন্ত্র। আমাদের দেহের শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে শরীরের উপজাত হিসেবে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয়। এসব বর্জ্য পদার্থ কিসের মাধ্যমে নিষ্কাশিত হয় বলতো? আমাদের দেহের রেচনতন্ত্র এই কাজে সাহায্য করে থাকে। দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করার পদ্ধতিকে রেচন প্রক্রিয়া বলে। যে তন্ত্রের সাহায্যে রেচন প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে রেচনতন্ত্র বলে। মানুষের রেচনতন্ত্র গঠিত হয় একজোড়া বৃক্ক, একজোড়া ইউরেটর, একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী নিয়ে। প্রজাতির ধারাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে গ্যামেট অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে থাকে এই জননতন্ত্র। এই জননতন্ত্র ভ্রূণ ও শিশু ধারক অঙ্গ নিয়ে গঠিত। পরিণত বয়সে জননতন্ত্রের মাধ্যমে প্রাণী প্রজনন ক্ষমতা অর্জন করে। তবে পুরুষের দেহে পুরুষ প্রজনন তন্ত্র থাকে এবং স্ত্রীর দেহে স্ত্রী প্রজনন তন্ত্র থাকে। দেহের বাইরের দিকে যে আচ্ছাদনকারী আবরণ থাকে তাকে ত্বক বা চামড়া বলে। ত্বকতন্ত্রের ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিযুক্ত ত্বক দেহকে আচ্ছাদন করে, বাইরের আঘাত এবং জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। এছাড়াও দেহের জলীয় অংশকে দেহের ভিতর সংরক্ষণ করে। প্রাণীদেহে কতগুলো নালীবিহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে। অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র গঠিত হয় পিটুইটারি থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রারেনাল ইত্যাদি গ্রন্থির সমন্বয়ে। এই সকল হরমোন পরিবহন করার জন্য কোনো নির্দিষ্ট নালী থাকে না। এরা রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে হরমোন পরিবাহিত করে থাকে। আজকের পর্বে আমরা অঙ্গ এবং তন্ত্র সহ মানবদেহের প্রধান কয়েকটি তন্ত্র সম্পর্কে জেনেছি। আগামী পর্বে আমরা সরল ও হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা অঙ্গ ও তন্ত্র সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে সরল ও যৌগিক অণুবীক্ষণ যন্ত্র এবং স্টেইনিং ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে জানব। যোদ্ধার কাছে যেমন অস্ত্র, জ্যোতির্বিজ্ঞানীর কাছে যেমন দূরবীক্ষণ যন্ত্র, ঠিক তেমনি জীববিজ্ঞানের শিক্ষার্থীদের কাছে অণুবীক্ষণ যন্ত্র একটি অপরিহার্য গবেষণা সহায়ক উপকরণ। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণ বড় করে দেখা যায়। চলো অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে বিস্তারিত জেনে আসি। যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে আলোর সাহায্যে ক্ষুদ্র বস্তু দেখা যায় সেসব অণুবীক্ষণ যন্ত্রকে আলোক অণুবীক্ষণ যন্ত্র বলে। আলোর বদলে যে যন্ত্রে ইলেকট্রন ব্যবহার করা হয় তাকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বলে। অণুবীক্ষণ যন্ত্র আবার দু ধরনের, সরল অণুবীক্ষণ যন্ত্র এবং যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। সরল অণুবীক্ষণ যন্ত্রে ফুটের উপরে একটি স্তম্ভ থাকে যার সাথে একটি কাচের স্টেজ সংযুক্ত থাকে। এই কাচের স্টেজে দুটি ক্লিপ লাগানো থাকে। স্তম্ভের নিচে সামনের দিকে একটি আয়না রয়েছে। স্তম্ভের উপরে একটি টানা নল এবং এর বাহুতে লেন্স ধরে রাখার জন্য আংটা থাকে।
এই আংটায় লেন্স বসিয়ে স্থূল অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরিয়ে দ্রষ্টব্য বস্তুর উপর ফোকাস করা যায়। যে ভিত্তির উপর যন্ত্রটি দাঁড়িয়ে থাকে সেটিকে পাদদেশ বলে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় তা জানার পূর্বে এর বিভিন্ন অংশগুলোর নাম জেনে নেওয়া প্রয়োজন। এতে রয়েছে স্ট্যান্ড, আর্ম, বেস, স্টেজ, বডি টিউব, নোজপিস ও অবজেক্টিভ সহ আইপিস, ফাইন অ্যাডজাস্টমেন্ট নব, কোর্স অ্যাডজাস্টমেন্ট নব, সাবস্টেজ, ডায়াফ্রাম ও কন্ডেন্সার ইত্যাদি। চলো যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের অংশগুলো কিভাবে সাজানো আছে তা জেনে নেই। স্ট্যান্ড হলো বেজের উপর দণ্ডায়মান একটি উলম্ব পিলার। এর উপরের দিকে বাঁকানো অংশকে আর্ম বলে। আর্মের নিচের অংশে স্টেজ লাগানো থাকে। বেজ হলো স্ট্যান্ডের নিচের দিকে পাটাতনের মতো অংশটি। অণুবীক্ষণ যন্ত্রের উপরের দিকে একটি নলাকার অংশ, যার এক প্রান্তে আইপিস এবং অপর প্রান্তে অবজেক্টিভ লেন্সগুলো লাগানো থাকে, তাকে বডি টিউব বলে। এই বডি টিউবের নিচের দিকে ঘূর্ণনশীল একটি অংশ রয়েছে, একে নোজপিস বলে। নোজপিসের মধ্যে তিনটে অবজেক্টিভ লাগানো থাকে: লো পাওয়ার অবজেক্টিভ, হাই পাওয়ার অবজেক্টিভ এবং অয়েল ইমার্শন অবজেক্টিভ। আবার কোন কোন যন্ত্রে একটি অবজেক্টিভ থাকে যাকে স্ক্রিনিং অবজেক্টিভ বলে। এছাড়াও বডি টিউবের উপরের অংশে একটি বা দুটি আইপিস বা লেন্স লাগানো থাকে। ফাইন অ্যাডজাস্টমেন্ট নব হলো একটি ছোট নব। এটিকে ঘুরিয়ে স্টেজকে ওঠানামা করানোর মাধ্যমে স্লাইডকে লেন্সের ফোকাস দূরত্বের ভিতরে বা বাইরে নেওয়া যায়। কোর্স অ্যাডজাস্টমেন্ট নব একটি বড় নব। এটি ফাইন অ্যাডজাস্টমেন্ট নবের মতো, কিন্তু এটিকে অল্প ঘোরালে স্টেজের অনেকখানি সরণ ঘটে। বেসের কেন্দ্রে একটি আলোর উৎস থাকে, যেখান থেকে আলো কন্ডেন্সারের মধ্য দিয়ে লেন্সে প্রবেশ করে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের অংশগুলো সম্পর্কে তো জানা হলো। এবার চলো এই যন্ত্র কিভাবে ব্যবহার করতে হবে তা জেনে নিই। অণুবীক্ষণ যন্ত্রে প্রাকৃতিক আলো ব্যবহার করতে চাইলে আলোকিত স্থানে স্থাপন করতে হবে। প্রথমে আয়নাটি এমন ভাবে স্থাপন করতে হবে যেন প্রতিফলিত আলোক রশ্মি মঞ্চটির ছিদ্র বরাবর বসানো কাচের স্লাইডের নিচে প্রতিফলিত হয়। এছাড়া যে স্লাইডটি পর্যবেক্ষণ করা হবে তা মঞ্চের ক্লিপের সাহায্যে এঁটে দিতে হবে। এরপর নোজপিস ঘুরিয়ে নিয়ে অবজেক্টিভের কম পাওয়ারের লেন্স স্লাইড বরাবর স্থাপন করতে হবে। প্রথমে কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু এবং পরে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরিয়ে দেখার বস্তুটি ফোকাসে আনতে হবে এবং বডি টিউবে স্থাপিত আইপিস লেন্সের চোখ রেখে তা দেখতে হবে। এছাড়া আরো কিভাবে ব্যবহার করা যায় তা স্ক্রিন পজ করে দেখে নাও। কোষ বা টিস্যুর পাতলা স্তরকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখার সময় সেটি যে জলীয় মাধ্যমে অবস্থান করে তা আলাদা করে চিহ্নিত করা কঠিন। এই সমস্যার সমাধান করার বিভিন্ন উপায় রয়েছে, তার মধ্যে একটি উপায় হলো স্টেইনিং। এবার তাহলে স্টেইনিং সম্পর্কে জেনে নেওয়া যাক। কোষ বা টিস্যুর পাতলা স্তরকে রং করে সেই রং দেখে পারিপার্শ্বিকতার সাপেক্ষে তার অবস্থান এবং আকৃতি আলাদা করে চিহ্নিত করা যায়। বিশেষ ধরনের কোষ কিংবা কোষের বিশেষ কোনো অংশ বা অঙ্গাণু অথবা টিস্যুর নির্দিষ্ট কোনো উপাদানে কেবল রঙিন হয়, একেই বলে স্লাইড স্টেইনিং। আবার যেসব রঞ্জক পদার্থ দিয়ে স্টেইনিং করা হয় সেগুলোকে বলা হয় স্টেইন। যে অণুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রন তরঙ্গকে ব্যবহার করে বিবর্ধন করা হয় তাকে ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বলে। কোষের কোর ঝিল্লি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আলোক অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা যায়, কিন্তু সাইটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণুগুলোকে আলাদা করে দেখা যায় না। এছাড়া দৃশ্যমান আলোর পরিবর্তে ইলেকট্রন তরঙ্গ ব্যবহৃত হয়, কেননা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে অনেক ছোট করা সম্ভব।
এখানে কাচের লেন্সের পরিবর্তে ব্যবহৃত হয় শক্তিশালী তড়িৎ চুম্বক, যা ইলেকট্রন স্রোতের গতিপথ বাঁকিয়ে দিতে পারে। আজকের পর্বে আমরা আলোক অণুবীক্ষণ যন্ত্র এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে জেনেছি। আগামী পর্বে নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো আর শিখোর সাথে থেকো।